গাজায় ইসরায়েলি বিমান হামলায় শীর্ষস্থানীয় ফিলিস্তিনি এক কমান্ডার নিহত। বাংলাদেশে করোনা ভাইরাসের পর্যাপ্ত টিকা না থাকায় দ্বিতীয় ডোজ নিয়ে চিন্তিত সরকার। প্রথম ডোজ নেওয়া লোকজনের বেলায় কি হবে? 3 মাস পর্যন্ত অপেক্ষা করতে পারেন বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। আশা করা যায় এর মধ্যে অন্য কোনো সূত্র থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়া যাবে, তখন তারা দ্বিতীয় ডোজ দিতে পারবেন। ঈদ শেষে হাজার হাজার মানুষের ঢাকায় ফেরা নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ। গ্রামাঞ্চলে সংক্রমণ না থাকা সত্ত্বেও এই উদ্বেগের কারণ কি? ঘুষের মামলায় ভারতে পশ্চিমবঙ্গ সরকারের 2জন সিনিয়র মন্ত্রী গ্রেফতার। এসব নিয়েই শুরু হচ্ছে বিবিসি বাংলার প্রবাহ। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। গাজায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের একজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছেন। জাবারিয়া শরণার্থী ক্যাম্পে কমান্ডার হুসাম আবু হারবিদকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এছাড়াও গাজা নিয়ন্ত্রণকারী হামাসের আরও 9 জন কমান্ডারের বাড়িতে ইসরায়েলি বিমান থেকে আক্রমণ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা হামাসের ব্যবহৃত 15 কিলোমিটার লম্বা একটি টানেল ধ্বংস করে দিয়েছে। হামাসের যোদ্ধারাও ইসরায়েলের দিকে আরও কিছু রকেট ছুড়েছে। এক সপ্তাহের সংঘর্ষে প্রায় 200 জন ফিলিস্তিনি এবং 10 জন ইসরায়েলি নিহত হয়েছে। আরও শুনুন শাহনাজ পারভিনের কাছে। ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে এই সংঘর্ষ শুরু হয় এক সপ্তাহ আগে। আজও গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান থেকে বহু হামলা চালানো হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি গ্রুপ হামাসের যোদ্ধারাও ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলো লক্ষ্য করে রকেট ছোঁড়া অব্যাহত রেখেছে। ইসরায়েল বলছে যে তারা হামাসের বেশ কিছু স্থাপনায় আঘাত করেছে। এসবের মধ্যে রয়েছে হামাসের শীর্ষস্থানীয় 9 জন কমান্ডারের বাড়ি। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ নামের একটি গ্রুপের একজন শীর্ষস্থানীয় কমান্ডার হুসাম আবি হারবিদও হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে সোমবার ভোর হওয়ার সামান্য আগে 50টি যুদ্ধ বিমান থেকে 20 মিনিট ধরে আক্রমণ করা হয়। এতে 35টি স্থাপনা এবং 15 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গ লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েল বলছে এই টানেলটি হামাস ব্যবহার করত। এসব হামলায় বড় বড় রাস্তা এবং বিদ্যুতের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল বলছে গাজা নিয়ন্ত্রণকারী হামাস এখনও পর্যন্ত 3000-এর বেশি রকেট ছুঁড়েছে। আজ সোমবারও বেশ কয়েকটি রকেট ছোঁড়া হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলো টার্গেট করে। ইসরায়েলের আরেকটি পৃথক হামলায় গাজা সিটির পশ্চিমে 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে খবরে বলা হচ্ছে। তাদের মধ্যে 3 জন ছিলেন একটি গাড়িতে। গাজায় কর্মকর্তারা বলছেন এখনও পর্যন্ত ইসরায়েলি হামলায় 198 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে 58 জন শিশু এবং 34 জন নারী। ইসরায়েল দাবি করছে তারা হামাসের 130 জনকে হত্যা করেছে, কিন্তু হামাস এই দাবি স্বীকার করেনি। ইসরায়েল বলছে হামাসের ছোঁড়া রকেটে 10 জন ইসরায়েলি নিহত হয়েছে। এই সংঘর্ষ বন্ধ করার জন্য আন্তর্জাতিক আহ্বান অব্যাহত রয়েছে। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি বলেছেন যুদ্ধবিরতির জন্য তার দেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। শাহনাজ পারভিন। বাংলাদেশের সরকার করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন কর্তৃপক্ষের কাছে যত টিকা আছে তা দিয়ে দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার কর্মসূচি আর 1 সপ্তাহ থেকে 10 দিন চলতে পারে। ভারত থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আসা বন্ধ হয়ে যাওয়ার পর এর আগে প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ হয়ে যায়। এখন দ্বিতীয় ডোজের টিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হলো। ঢাকায় আমাদের সংবাদদাতা মুন্নি আক্তারের কাছে জানতে চেয়েছিলাম এই উদ্বেগের পেছনে কারণ হিসেবে সরকার কি বলছে। দ্বিতীয় ডোজের টিকা নিয়ে চিন্তিত, কারণ আজকে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক যে তথ্যটি জানিয়েছেন, তিনি বলেছেন যে টিকা এখন সরকারের হাতে আছে দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য, সেটিও আগামী 7 থেকে 10 দিন পরে শেষ হয়ে যাবে। অর্থাৎ 7 থেকে 10 দিন পরে দ্বিতীয় ডোজের টিকা আর কেউ পাবেন না। তো এরপরে আসলে কি ধরনের পরিস্থিতি তৈরি হবে, ভারত থেকে কোনো টিকা আসবে কিনা বা অন্য কোনো দেশ থেকে টিকা পাওয়া যাবে কিনা, সেই বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত হয়নি। তো তাহলে সরকার বিকল্প কি চিন্তা করছে?
সচিবালয়ে আজ মন্ত্রিপরিষদের একটি বৈঠক ছিল। সেই বৈঠক শেষে যে বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সেখানে বলা হয়েছে যে ভারতের সাথে এরই মধ্যে কথা বলা হয়েছে যে তারা আসলে টিকা দিতে পারবে কিনা, কারণ ভারতের সাথে 3 কোটি ডোজ টিকা কেনার একটি চুক্তি এরই মধ্যে বাংলাদেশ সেরেছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন ভারত যদি টিকা দিতে নাও পারে, তারপরেও বিকল্প ব্যবস্থা হিসেবে চীন, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তিনি জানিয়েছেন যে কয়েকটি দেশের সাথে এরই মধ্যে আলোচনা বেশ অগ্রগতি হয়েছে, তবে এখনই চূড়ান্তভাবে কোনো কিছু জানানো যাচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রী বলছেন রাশিয়া থেকে যে টিকা আনার কথা ছিল সেটির আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে আছে, এরপরেই টিকা কেনার বিষয়টির পদক্ষেপ নেওয়া হবে, তবে সেটিও এখনও চূড়ান্ত হয়নি। এছাড়া চীনের কাছ থেকে 2.5 লাখ ডোজ টিকা পাওয়া গেছে, যেটি হয়তো এ মাসের 25 বা 26 তারিখ থেকে যারা ফ্রন্ট লাইনে আছেন তাদেরকে দেয়া শুরু হবে। তবে চীনের কাছ থেকে কোনো টিকা কেনা যাবে কিনা বা পরবর্তী পদক্ষেপগুলো কি হবে সে বিষয়ে কিন্তু এখনও নিশ্চিত করে কোনো তথ্য জানা যায়নি। মুন্নি, আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে টিকা আমদানি করার কথা, কিন্তু গত কয়েকদিন ধরে তো একটা কথা শুনছিলাম যে দেশের ভেতরে টিকা উৎপাদনের ব্যাপারে কথাবার্তা হচ্ছে, সে ব্যাপারে কিছু বলেছেন? দেশে টিকা উৎপাদনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক যে বিষয়টি বলছেন সেটি হচ্ছে টিকা উৎপাদন করতে হলে আসলে বাংলাদেশের টিকা উৎপাদনের সক্ষমতা আছে কিনা সে বিষয়টি জানা জরুরি। তিনি বলেছেন টিকা উৎপাদন করতে হলে প্রথমেই সক্ষমতা রয়েছে এরকম কোম্পানিগুলোকে এগিয়ে আসতে হবে। তার পরের ধাপটি হচ্ছে বাংলাদেশে যে ওষুধ প্রশাসন আছে তাদের একটি অনুমোদন লাগবে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান যাদের টিকা তৈরি করার সক্ষমতা রয়েছে তারা ওষুধ প্রশাসনে প্রস্তাব পাঠিয়েছেন। এসব প্রস্তাব ওষুধ প্রশাসন পর্যবেক্ষণ করে দেখছেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে কাউকে অনুমোদন দেয়া হয় কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং এ বিষয়ে যদি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় সেটি পরে জানানো হবে। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন বাংলাদেশে যদি কোনো প্রতিষ্ঠানের টিকা উৎপাদনের সক্ষমতা থাকেও তারপরেও টিকা উৎপাদন করতে 5 থেকে 6 মাস সময় লেগে যাবে, অর্থাৎ টিকা বাংলাদেশ সরকারের হাতে আসতে কিন্তু এখনো সময় সাপেক্ষ ব্যাপার। তো বাংলাদেশে এখনো পর্যন্ত মোট কতজনকে এই করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে? স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব যেটি বলছে বাংলাদেশে এখনো পর্যন্ত 58,20,000-এর মতো মানুষ করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকা নিয়েছেন, অর্থাৎ তারা কিন্তু টিকাদান প্রক্রিয়ার যে পুরো প্রক্রিয়াটি সেটি সম্পন্ন করেননি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটি আছে সেটির 2টি ডোজ নিতে হয়। তো সেই হিসেবে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে যে 2টো ডোজই নিয়েছেন এমন মানুষের সংখ্যা 36 লাখের কিছু বেশি, অর্থাৎ 36,50,000-এর মতো। তো সেই হিসেবে যদি আমরা দেখি বাংলাদেশে যদি 16 কোটি জনগণ ধরা হয় তাহলে টিকা নেয়ার হার মাত্র 2.28 ভাগের কিছুটা বেশি, অর্থাৎ বাংলাদেশের কিন্তু এখনো বেশিরভাগ মানুষই টিকার বাইরে রয়েছেন। মুন্নি আক্তারের কাছে শুনছিলেন যে বাংলাদেশে এরই মধ্যে 58 লাখের মতো মানুষ প্রথম ডোজের টিকা নিয়েছেন আর 2টি ডোজে নিয়েছেন 36.5 লাখের মতো মানুষ। অর্থাৎ দেখা যাচ্ছে প্রথম ডোজের টিকা যারা নিয়েছেন তাদের মধ্যে 20 লাখ মানুষ এখনও দ্বিতীয় ডোজের টিকা পাননি। এখন দ্বিতীয় ডোজের টিকা না পাওয়া গেলে এই 20 লাখ মানুষের কি হবে জানতে চেয়েছিলাম রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর একজন উপদেষ্টা মুস্তাক হোসেনের কাছে। সরকার আশা করছে যে 1 মাস বা কিছুদিনের মধ্যে 20 লাখ ডোজের টিকা ভারতের বাইরে যেসব জায়গায় অ্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদন করা হচ্ছে সেখান থেকে অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স থেকে তারা জোগাড় করতে পারবে। আর যারা প্রথম ডোজের টিকা নিয়েছেন তারা 2 মাস পরে দেওয়ার কথা অনেকেই নিয়েছেন, তারপরে প্রায় 20 লাখ ঘাটতি আছে। আরো কিছু লোক পাবেন আগামী 1 সপ্তাহের মধ্যে। তো তারা 3 মাস পর্যন্ত অপেক্ষা করতে পারেন বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। আশা করা যায় এর মধ্যে অন্য কোনো সূত্র থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়া যাবে, তখন তারা দ্বিতীয় ডোজ দিতে পারবেন। তার মানে প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের মাঝখানে 3 মাসের একটা ব্যবধান থাকে, 3 মাসের মধ্যে দেওয়া যায়। যদি এই 3 মাসের মধ্যেও না দেওয়া যায় তখন কি হয়? প্রথম ডোজ কি তারপরেও কাজ করে? হ্যাঁ, সেক্ষেত্রে আরো কিছুদিন অপেক্ষা করা যায়। আমরা জেনেছি ব্রিটেন বা ভারতে সেভাবেই হচ্ছে। প্রথম ডোজের যে টিকা নিয়েছেন আমরা ইতিমধ্যেই IEDCR তার যে অব্যাহত গবেষণা আছে টিকা নেওয়ার প্রথম দিন থেকেই
যে প্রথম ডোজ নেওয়ার দ্বিতীয় মাসেই শতকরা ৯৭% মানুষের দেহে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, কাজে সেটার প্রভাব থাকছে। এখনো পর্যন্ত কি কোনো ধারণা আছে যে প্রথম ডোজ নিলে পরে সেই ডোজটা কতদিন পর্যন্ত কার্যকর থাকে, কতদিন পর্যন্ত দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করা যায়? এ বিষয়ে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের তথ্য সংগ্রহ করে একটা সাধারণ কোনো সিদ্ধান্তে আসা যায়নি। তবে এখনো পর্যন্ত যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রথম ডোজ নিয়েছেন তাদের যে দেহে আমরা যেটা দেখছি যে তাদের দেহে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেটা কিন্তু মিলিয়ে যায়নি, এখনো কার্যকরী আছে। প্রথম ডোজ টিকা যারা বাংলাদেশে তো অ্যাস্ট্রাজেনেকা টিকাই দেওয়া হয়েছে প্রথম ডোজ, এখন অ্যাস্ট্রাজেনেকা টিকা যদি না পাওয়া যায় এবং অন্য দেশের সঙ্গে কথাবার্তা হচ্ছে চীনের সঙ্গে, রাশিয়ার সঙ্গে, সেসব টিকা যদি পাওয়া যায় তাহলে দ্বিতীয় ডোজ হিসাবে সেই টিকা দিলে কি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে সেটা ম্যাচ করবে? এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক তথ্য উপসংহারে আসা যায়নি। পৃথিবীর বেশ কয়েকটি দেশে এ ধরনের পরীক্ষা হচ্ছে যে একটা টিকার সাথে আরেকটা টিকার মিশ্রণ করলে কোনো সেটা কাজে দেয় কিনা। আমি জানি যে ব্রিটেনেও এ ধরনের পরীক্ষা হচ্ছে, ফ্রান্সে হচ্ছে। সেই পরীক্ষার ফলাফলটা এখনো পাওয়া যায়নি। সেক্ষেত্রে হয়তো ফলাফল যদি ইতিবাচক হয় সেক্ষেত্রে একটা সম্ভাবনা আসতেও পারে। আরেকটা জিনিস আমরা দেখি, মানুষের মনে একটা প্রশ্ন আছে যে এই টিকা দেওয়ার ক্ষেত্রে প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ কখনো সেটা 2 মাস, তারপরে আবার বাড়িয়ে দেওয়া হলো 3 মাস, এরকম করা হচ্ছে। এটার পেছনে কি বিজ্ঞান কাজ করে না এটার পেছনে একটা রাজনীতি আছে যে টিকার ঘাটতি দেখে সেটা বাড়িয়ে দেওয়া হলো, সেরকম কিছু? এক্ষেত্রে বিজ্ঞানটাই প্রধান। আমরা দেখেছি ব্রিটেনে যখন টিকা দেওয়া শুরু হয় তারা যত বেশি সংখ্যক মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া যায় সেটি চেষ্টা করেছিলেন, কারণ প্রথম ডোজের টিকাতেও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা যেটি হয় সেটি মানুষকে হাসপাতালে যাওয়া থেকে প্রতিরক্ষা দেয়। এই যে বাংলাদেশে যখন আমরা টিকা দেওয়া শুরু করলাম তখন আমরা 1 মাসের ব্যবধানে দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার সিদ্ধান্ত ছিল, কিন্তু আমরা অন্যান্য দেশের উদাহরণ দেখে ভেবেছি যে আমরাও আমাদের যত বেশি সংখ্যক মানুষকে প্রথম ডোজের টিকা দিতে পারি তত বেশি আমরা প্রতিরক্ষার আওতায় বাড়াতে পারবো। সেটি অনুসরণ করা হয়েছে এবং আমরা দেখছি যে ফলও পেয়েছি যে দ্বিতীয় মাসের পরে অনেকখানি প্রতিরোধ ক্ষমতা হয়েছে। তৃতীয় মাসের মাথাতে কতখানি অ্যান্টিবডি হয় সেটাও কিন্তু আমরা হয়তো দেখবো তৃতীয় মাস শেষ হওয়ার পরে। তার মানে আপনি বলছেন যে অব্যাহত গবেষণা থেকেই এটা মানে ক্রমশ পরিবর্তিত হচ্ছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে গবেষণার ফলাফল আমাদেরকে নতুন নতুন তথ্য দিচ্ছে যেটি এই টিকার উপরে সরাসরি প্রভাব ফেলছে। মোস্তাক হোসেন, বিবিসি বাংলার পরিক্রমায় ফোন ইনে আজ করোনা ভাইরাস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ সংক্রান্ত আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ। যোগ দিতে চাইলে 017141155578 এই নম্বরে SMS করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিন। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে মানসী বড়ুয়ার কাছে বিশ্বের আরও কিছু খবর। মিয়ানমারে গত বছরের নির্বাচনে কারচুপির অভিযোগ খারিজ করে দিয়েছে এশিয়ার শীর্ষ একটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা। বার্মিজ সেনাবাহিনী ওই নির্বাচনে লাখ লাখ অনিয়ম এবং কারচুপির অভিযোগ তুলে অং সান সুচির সরকারকে উৎখাত করে। কিন্তু এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন বলছে নভেম্বরের নির্বাচনে কিছু অনিয়ম ছিল, কিন্তু তার পেছনে প্রধান কারণ ছিল করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে জারি করা বিধিনিষেধ। লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন ইহুদি অধ্যুষিত এলাকাগুলোতে বিদ্বেষী তৎপরতা ঠেকাতে পুলিশের উপস্থিতি বাড়ানো হবে। তিনি বলেন মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা নিয়ে কেউ ক্রুদ্ধ হতে পারে, কিন্তু সেই যুক্তিতে বর্ণবাদী আচরণ গ্রহণযোগ্য নয়। হংকংয়ের গণতন্ত্রপন্থী সংবাদপত্র অ্যাপল ডেইলি প্রকাশ করে যে কোম্পানি সেটির শেয়ারের কেনাবেচা স্থগিত রাখা হয়েছে। এর ফলে পত্রিকাটির দীর্ঘমেয়াদে টিকে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অ্যাপল ডেইলির প্রকাশক নেক্সট ডিজিটাল জানিয়েছে কর্তৃপক্ষ তাদের প্রধান শেয়ার হোল্ডার জিমি লাইয়ের সম্পদ জব্দ করার পর তারা শেয়ার লেনদেন স্থগিত করার দাবি জানায়। ফরাসি সরকার জানিয়েছে তারা সুদানকে $150 কোটি ধার দেবে যাতে দেশটি IMF এর কাছে তাদের বকেয়া দেনা পরিশোধ করতে পারে। ফ্রান্সের এই অর্থ সাহায্যের ফলে সুদানের যে $5,000 কোটি বৈদেশিক দেনা আছে, IMF এবং বিশ্বব্যাংকের পক্ষে তার একটা বড় অংশ মওকুফ করে দেবার পথ খুলে যাবে। ভারতের রাজধানী দিল্লিতে কালোবাজারে অক্সিজেন কনসেন্ট্রেটর বিক্রির সাথে জড়িত সন্দেহে একজন ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। প্রায় 2 সপ্তাহ আগে নবনীত কালরা নামে ওই ব্যবসায়ীর 3টি রেস্তোরাঁয় পুলিশ অভিযান চালানোর পর থেকে তিনি
আত্মগোপন করেছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি চীন থেকে ওই যন্ত্রটি এনে ভারতে চড়া দামে বিক্রি করে মুনাফা করছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা সতর্ক করে দিয়েছে যে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের অকাল মৃত্যুর সাথে দীর্ঘ সময় ধরে কাজ করার সম্পর্ক রয়েছে। সংস্থা দুটি বলছে দীর্ঘ কর্মঘণ্টার সাথে স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যাবার সম্পর্ক রয়েছে। মানসী বড়ুয়া। এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি তামিমুর রহমান। বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখে মাঠের অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কোয়ারেন্টাইন শেষে ক্যাম্পে যোগ দিয়েছেন প্রধান কোচ জেমি ডে। ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের দুই ভাগে ভাগ করে ম্যাচের আদলে অনুশীলন করিয়েছেন কোচ। কোভিড রিপোর্ট পাওয়ার পর অনুশীলনে নামার কথা থাকলেও এদিন রিপোর্ট হাতে পাওয়ার আগেই গোটা দল নিয়ে অনুশীলনে নেমেছেন কোচ। তাছাড়া বায়ো বাবল অনুসরণ করার কথা থাকলেও তা মাঠে দেখা যায়নি। এদিকে স্থগিত হওয়া মেয়েদের ফুটবল লিগ আবারও মাঠে গড়াচ্ছে বুধবার থেকে। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস নারীরা আজ থেকে প্রস্তুতিতে নেমেছে। লিগ বন্ধ হবার আগে বসুন্ধরা কিংস 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষে। কিংস নারী দলের ম্যানেজার পিঙ্কি সানোয়ার জানিয়েছেন নারীদের প্রস্তুতির কথা। 21 জন ন্যাশনাল টিমের প্লেয়ার, এই 21 জনই আসলে ফুটবল ফেডারেশনে ছিল এবং তারা প্র্যাকটিসের মধ্যেই ছিল। তারা গতকাল আবার বসুন্ধরা কিংস ক্লাবে সবাই এসেছে আর কি। ঈদের পর আবার 19 তারিখ থেকে পুনরায় লিগ চালু করার ডিসিশন নিয়েছে বাফুফে। আর আমাদের ম্যাচ নিউ পিকচার অনুযায়ী বসুন্ধরা কিংসের ফার্স্ট ম্যাচ পড়ছে 22 তারিখ ব্রাহ্মণবাড়িয়া এফসির এগেইনস্টে। সেই ব্রাহ্মণবাড়িয়া বা আমরা নেক্সট ফেজকে সামনে রেখে আমরা আজকে থেকে অনুশীলন শুরু করছি। আইসিসির ওয়ানডে সুপার লিগের ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। গতকাল ঢাকায় পা রাখা লঙ্কানদের 3 দিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। এদিকে সিরিজকে সামনে রেখে আগামীকাল থেকে বায়ো বাবলে ঢুকে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে 2 দফা করা হবে সবার করোনা টেস্ট, যেটির প্রথমটি হয়েছে শনি ও রবিবার। বিসিবির চিকিৎসক ডক্টর দেবাশিস চৌধুরী জানিয়েছেন ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফ মিলে শনি ও রোববার মোট 31 জনের কোভিড-19 টেস্ট করানো হয়েছে এবং সেখানে সবাই করোনা নেগেটিভ এসেছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ড পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। রোববার রাতে অকল্যান্ড থেকে সিঙ্গাপুর হয়ে লন্ডন পৌঁছেছে তারা। এই সফরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কিউইরা। খেলার খবর শুনলেন। বাংলাদেশে বাস, ট্রেন এবং লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ঈদের পর আবার হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে কর্মস্থল ঢাকা সহ বড় বড় শহরগুলোতে ফিরছে। দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে ঈদের আগে লক্ষ লক্ষ মানুষের গ্রামে যাওয়া এবং তাদের ফিরে আসা নিয়ে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন। বাংলাদেশের গ্রামাঞ্চলে করোনা ভাইরাসের সংক্রমণ তেমন একটা নেই বললেই চলে। সংক্রমণ সবচেয়ে বেশি রাজধানী ঢাকায় এবং শহরে। তাহলে গ্রাম থেকে তাদের শহরে ফিরে আসা নিয়ে উদ্বেগের পেছনে কারণ কি? খোঁজ নিয়েছেন ঢাকায় আমাদের সংবাদদাতা কাদির কল্লোল। কাকলি মুন্সি তাঁর স্বামী এবং সন্তান নিয়ে ঈদের আগে ঢাকা থেকে খুলনায় গেছেন গ্রামের বাড়িতে। ঢাকা থেকে মাইক্রোবাসের একটি করে সিট 1000 টাকায় ভাড়া করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট পর্যন্ত যান। এরপর হাজার হাজার মানুষের ভিড়ে ফেরিতে পদ্মা নদী পার হওয়ার ভয়াবহ অভিজ্ঞতা তাদের হয়েছে। মৃত্যুর মুখের থেকে বেঁচে আসছে আমার একটা অবস্থা, মানে হাসপাসের অবস্থা। 7 ঘন্টা ফেরার জন্য অপেক্ষা ছিলাম রোজা রেখে, খুবই কষ্ট হয়েছে। এখন কি করবো, নারীর জানে আসছি, এখন এসে যখন পড়ছে এখনো ঢাকায় পৌঁছাতে হবে, সে টেনশন আছে কি করে যাব। এখন ঢাকায় ফেরা নিয়ে কাকলি মুন্সির উদ্বেগ তৈরি হয়েছে। তবে রাস্তার ঝুঁকি বিবেচনা করে তাঁর স্বামী মোহাম্মদ বাহাউদ্দিন একা ঢাকায় ফিরেছেন ঈদের পরদিনই। মোহাম্মদ বাহাউদ্দিন বলেছেন, গ্রামে যাওয়ার ক্ষেত্রে তাদের মাঝে আবেগ বেশি কাজ করেছিল। আসলে ঈদের যে সময়টা ঢাকা সিটি একরকম খালি হয়ে গেছে, আর অপরদিকে বছরে তো এরকম সময়টা আমরা পাই না। তো একটা সময় যদি 2-3 দিনের জন্য এই সুযোগটা না পাওয়া যায় তাহলে তো পরিবারের সাথে মিশা যায় না আর কি। কিন্তু আমরা তো মনে করছিলাম যদি পরিবহনটা অর্ধেক যাত্রীতে যদি ছেড়ে দিত তাহলেও অনেকটা উপকার হতো, পাবলিকের এত বেশি প্রেসারে পড়তে হতো না আর কি। ঈদকে কেন্দ্র করে ঢাকা ছেড়ে যারা রাস্তায় রাস্তায় ঝুঁকি নিয়ে গ্রামে গেছেন এবং এখন ফেরত আসছেন, তাদের অনেকের সাথে কথা বলে মনে হয়েছে সেই যাত্রায় তাদের প্রত্যেকের আলাদা আলাদা ভয়াবহ গল্প রয়েছে। কিন্তু তাদের কাছে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির চেয়ে
প্রাধান্য পেয়েছে আবেগ, সেখানে লকডাউন বা সরকারের বিধিনিষেধ কোনো কিছুই তাদের বিবেচনায় আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা মনে করেন, মানুষের অসচেতনতার পাশাপাশি কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতা বা অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি ভয়াবহ হয়। জনগণেরও একজন যথেষ্ট অসচেতনতা রয়েছিল, কারণ আমাকে ঈদে বাড়ি যেতেই হবে, সেটি কেন, আমি যে আগে আমি প্রাণে বেঁচে থাকি। সরকার ব্যবস্থাপনাও কিছু ঘাটতি ছিল, জনগণের অসচেতনতাও ছিল, দুটো মিলেই এই ঘটনাটা ঘটেছে। এবং যার পরিণতি আমরা এখন কি দেখবো জানি না, আর হয়তো 1-2 সপ্তাহ গেলে বোঝা যাবে। গ্রামে যাওয়া মানুষকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এখনই ঢাকা বা কর্মস্থলে না ফিরে 14 দিন পর ফেরার অনুরোধ করা হয়েছিল, কিন্তু সেই অনুরোধও উপেক্ষিত হচ্ছে বলা যায়। বিশেষজ্ঞরা বলেছেন, ঢাকা, চট্টগ্রাম সহ যে শহরগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ বেশি বা হটস্পট হিসেবে ধরা হচ্ছে, সেখান থেকে গ্রামে গিয়ে সারা দেশে ছড়ানোর শঙ্কা যেমন রয়েছে, একই সাথে ফেরিতে বা রাস্তায় বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে তারা আবার যখন ফিরছেন, তাতেও সংক্রমণ ছড়াতে পারে। সরকারের নৌপরিবহন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী অব্যবস্থাপনার অভিযোগ মানতে রাজি নন। তিনি দাবি করেছেন, মানুষের ফেরার সময় সংকট কম হবে। যে মানুষগুলো ছুটছে সেই মানুষগুলোই জানে যে সে কেন ছুটছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা শিথিলতা দেখিয়েছি, যেমন আমাদের একটা সরকার নির্দেশনা ছিল 3 দিনের বেশি ছুটি দেওয়া যাবে না, সেখানে বিজিএমএ থেকে 7 দিনের ছুটি দিল। এই মানুষগুলোর পরিবার ম্যাক্সিমামই গ্রামে থাকে, এই মানুষগুলোকে আটকানো খুব কঠিন হয়ে গেছিল, এবং সেই জন্য কিন্তু ঢলটা আপনি দেখবেন 11, 12, 13 এইরকম ঢলটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা ছিলাম 3 দিনের ছুটি হলে কত মানুষ যেতে পারে সেইটার একটা আমরা প্রস্তুতি ছিল। তারপরে যখন অতিরিক্ত চাপ হয়ে গেছে তখন কিন্তু আমরা সব ফেরিগুলোই চালু করে দিয়েছি, কিন্তু সব ফেরিগুলোও কিন্তু এই ঢলটাকে মোকাবেলার জন্য প্রস্তুত ছিল না। এবং ফেরার সময় চাপটা থাকবে না, কারণ ফেরার সময় তো টার্গেট নাই যে আমার 14 তারিখে ঈদ। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই মুহূর্তে দূরপাল্লার বাস, লঞ্চ বা ট্রেন কোনোভাবেই চালু করা হবে না, যাতে মানুষের চলাচল কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যায়, সেই চেষ্টা তাদের থাকবে। কাদির কল্লোল। ভারতে 5 বছরেরও বেশি পুরনো একটি ঘুষের মামলায় পশ্চিমবঙ্গ সরকারের 2জন সিনিয়র মন্ত্রীকে আজ সিবিআই গ্রেফতার করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর প্রতিবাদে ওই গোয়েন্দা সংস্থার দপ্তরের সামনে ধর্নায় বসেন। নারদা স্টিং অপারেশন নামে পরিচিত ওই মামলায় কেন্দ্রীয় বাহিনীর গোয়েন্দারা সকালে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় সহ রাজ্যের আরও 2জন শীর্ষস্থানীয় রাজনীতিবিদকে বাড়ি থেকে তুলে নিয়ে গ্রেফতার করে। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। সোমবার দুপুরে কলকাতার প্রাণকেন্দ্রে নিজাম প্যালেসের সামনের রাস্তা তৃণমূল সমর্থকদের বিক্ষোভে এভাবেই রণক্ষেত্র হয়ে উঠেছিল। তাঁদের দলের সিনিয়র নেতাদের সিবিআই বাড়ি থেকে তুলে এনে আটক করেছে। এ খবর পাওয়ার পরই লকডাউন ভেঙে শত শত তৃণমূল কর্মী শহরের সিবিআই কার্যালয়ের সামনে জড়ো হয়ে যান। গোয়েন্দাদের গাড়ি আটকে অনেকে রাস্তায় শুয়ে পড়েন। অফিস লক্ষ্য করে ছোঁড়া হতে থাকে ইটপাটকেল, জলের বোতল। আর সহকর্মীদের গ্রেপ্তারের খবর পেয়ে ছুটে আসা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অফিসের 14 তলায় একটি চেয়ার টেনে সোজা ধর্নায় বসে পড়েন। এদিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর আইনি অনুমোদন দেওয়ার পরই এই রাজনীতিবিদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সিবিআই দাবি করেছে। Then Minister Shri Firhad Hakim was seen to have agreed for acceptance of bribe money of ₹5 lakhs on camera. সংস্থার মুখপাত্র আরসি যোশী দিল্লিতে এদিন আরও বলেন, 2014 সালের ওই ঘটনায় তখনকার মন্ত্রী ফিরহাদ হাকিমকে ক্যামেরায় 5 লক্ষ টাকা ঘুষ নেওয়ার জন্য রাজি হতে দেখা গিয়েছিল। এছাড়া সে সময়ের আরও 3 মন্ত্রী সুব্রত মুখার্জি ও মদন মিত্র 5 লক্ষ করে ও শোভন চ্যাটার্জি 4 লক্ষ টাকা বেআইনি উৎকোচ গ্রহণ করেছিলেন। Was seen to have accepted illegal gratification of ₹4 lakhs. নিজাম প্যালেসের সামনে দাঁড়িয়ে তৃণমূলের এমপি ও আইনজীবী কল্যাণ ব্যানার্জি অবশ্য দাবি করেন, রাজ্যপালের প্ররোচনায় সম্পূর্ণ বেআইনিভাবে এই 4 জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অলমোস্ট সব কোভিড-19 এর পেশেন্ট, এবং সুপ্রিম কোর্ট ভেরি রিসেন্টলি 7ই মে জাজমেন্ট দিয়েছে যে কোনো অবস্থাতে আননেসেসারি পুলিশ ডিটেইন করবে না। 2016 কেস আজকে কেন করতে হলো? শুধু একটা কথা আপনাদের কাছে বলতে চাই, এই গভর্নর ইজ এ হুইমসিক্যাল, এই গভর্নর ইজ এ ব্লাড সাকার, এই গভর্নর একদম একটা মিনিট থাকা উচিত নয়। আটক হওয়া 4 জনের মধ্যে 3 জনই তৃণমূলের হয়ে কোনো না কোনো সময় কলকাতার মেয়র ছিলেন। তাঁদের অন্যতম শোভন চ্যাটার্জি এখন দলে না থাকলেও তৃণমূল অবশ্য তাঁরও পাশে দাঁড়িয়েছে।
এদিকে মিস্টার চ্যাটার্জি রাজনৈতিক চক্রান্তের শিকার বলে এদিন দাবি করেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু বৈশাখী ব্যানার্জি। প্রচুর পুলিশ সারা বাড়ি প্রায় ঘিরে ধরে এবং ওনাকে নিয়ে আসেন, এবং তখন কিন্তু আমরা কিছু জানি না যে উনি অ্যারেস্ট হয়েছেন বা আমাদেরকে বলা হয় যে 8 ঘন্টার মধ্যে উনি ফিরে আসবেন। তারপরে আসার পরে এখানে আসার পরে জানতে পারি যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি জানি উনি একটি রাজনৈতিক চক্রান্তের শিকার। এই স্টিং কখনো এটা একটা অভিসন্ধিমূলক স্টিং। বস্তুত কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি পশ্চিমবঙ্গে এভাবে তাদের হারের বদলা নিতে চাইছে। আরও স্পষ্ট ভাষায় এই অভিযোগই করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আসলে এই বিজেপি ভোটের পরাজয়টা মেনে নিতে না পেরে সমস্ত রকম নখ দাঁত বের করে সর্বশক্তিতে খেলছে। আবেগ এবং ক্রোধ এটা কিন্তু খুব স্বাভাবিক, কারণ বিজেপি প্ররোচনা দিচ্ছে প্রথমে রাজ্যপালকে ঘুরিয়ে, তারপরে এই যে বাড়ির থেকে তুলে আনা, এটা কিন্তু একটা চিত্রনাট্যের একটা ধাপ। বিজেপি নেতৃত্ব অবশ্যই দিন দাবি করেছেন আইন আইনের পথে চলবে এবং সিবিআই তাদের নিজস্ব গতিতে ব্যবস্থা নিচ্ছে, এখানে রাজনৈতিক হস্তক্ষেপের কোনো প্রশ্ন নেই। কিন্তু নারদা কেলেঙ্কারিতে শুভেন্দু অধিকারী ও মুকুল রায় আরও যে দুজন নেতাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঘুষ নিতে দেখা গিয়েছিল এবং এখন যারা দল বদলে বিজেপির শীর্ষ নেতৃত্বে, তাঁদের কেন সিবিআই আটক করেনি এ প্রশ্নের কোনো সদুত্তর তাঁরা যথারীতি দিতে পারেননি। শুভজ্যোতি ঘোষ, দিল্লি থেকে। এবারে সোশ্যাল মিডিয়ার খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সব খবরাখবর জানাতে হাজির হয়েছি আমি সঞ্জনা চৌধুরী এবং সাথে আছি আমি মুন্নি আক্তার। আজও ঈদের ছুটিতে শহর ছেড়ে যাওয়া মানুষের কর্মস্থলে ফেরার খবর রয়েছে আলোচনায়। এ সংক্রান্ত বিভিন্ন ছবি, ভিডিও ফুটেজে দেখা গেছে যে মানুষ এখনও ফেরিতে গাদাগাদি করে শহরে ফিরছেন। তাদের মধ্যে বেশিরভাগ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যাচ্ছে না। ঘাটগুলোয় মাইকিং করা হচ্ছে যে মানুষ যেন তাদের জীবনের ঝুঁকি নিয়ে হুড়োহুড়ি করে ফেরিতে না ওঠেন, কিন্তু মানুষ সেগুলোয় খুব একটা কান দিচ্ছে বলে মনে হচ্ছে না। তারা বরং ঘাটে কোনো ফেরি ভিড়তেই কার আগে কে যাবেন সে চেষ্টাতেই ব্যস্ত। এ নিয়ে আব্দুল জব্বার শিকদার ফেসবুক কমেন্টে দাবি করেছেন যেন দূরপাল্লার সব যানবাহন খুলে দেওয়া হয়, কারণ যানবাহন বন্ধ রেখেও আসলে কোনো লাভ হয়নি। তিনি লিখেছেন, লঞ্চ চালু করা হোক, ট্রেন চালু করা হোক, দূরপাল্লার গাড়ি চালু করা হোক। আবার সুমি আসাদ সরকারকে দুষছেন। তিনি বলছেন এ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই, সরকার করোনা শুধু বাসে পেয়েছে। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। সেই হিসেবে 23শে মে পর্যন্ত লকডাউন থাকবে। এই সময়ে লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়া হচ্ছে বলে জানা গেছে। কিন্তু পুলিশকে এই ক্ষমতা দেয়া মানে সাধারণ মানুষকে আরও হয়রানি করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন তিনি। এই সংক্রান্ত খবরে মানুষের নানা ধরনের মন্তব্য করছেন। যেমন শাহাদাত হোসেন, তিনি মির্জা ফখরুলের বক্তব্যে সহমত জানিয়ে বলেছেন, সঠিক কথা, এমনিতেই তাদের জ্বালায় জীবন অতিষ্ঠ, তার উপর বিচারিক ক্ষমতা পেলে তো আর রক্ষা নেই। আবার বোরহান উদ্দিন, তিনি যেমনটি বলছেন যে আপনার বোঝাটা ঠিক, কিন্তু কিছুই করার ক্ষমতা যে আপনাদেরও নেই এটাও মানুষ বুঝে গিয়েছে। তাই ঘর থেকে মাঝে মধ্যে বের হয়ে বাণী প্রদান করে আবার ঘরে ঢুকে পড়বেন, নচেত আবার পুলিশ যদি দেখে ফেলে। আক্তার নূর নামে একজন লিখেছেন, যেসব পশুগুলো বিধিনিষেধ মানে না তাদের জন্য এই আইন অবশ্য দরকার। অর্থাৎ তিনি অনেকটা কটূক্তি করেই মন্তব্যটি করেছেন। এমডি জিসান, তিনি লিখেছেন, আপনার মুখে মাস্ক নাই কেন? প্রশ্ন করার কারণে বলবেন পুলিশ হয়রানি করেছে। আগে নিজে হয়রানি মুক্ত হন, তারপর অন্যকে দোষারোপ করুন। এছাড়া মুন্নি, ভারতের রিয়েলিটি শো সারেগামা পা থেকে জনপ্রিয়তা পাওয়া শিল্পী মাইনুল হাসান নোবেলের একটি খবরও কিন্তু বেশ আলোচনায় আছে। গতকাল রাতে তিনি নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে তার মৃত্যুর তারিখ দেয়া ছিল 18 মে 2021, অর্থাৎ আগামীকালের তারিখ। তবে এই পোস্টের আগেও তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকজন শিল্পীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণে বেশ সমালোচনার মুখে পড়েছেন। তো এই ছিল আজকে ট্রেন্ডিং খবরাখবর। চলে যাচ্ছি লন্ডন স্টুডিওতে মিজানুর রহমান খানের কাছে। অনুষ্ঠান শেষ করার আগে এখনকার সংবাদ শিরোনাম। ইসরায়েল ও গাজায় ফিলিস্তিনিদের প্রতি যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছে বেসামরিক লোকজনের হতাহতের ঘটনা এড়িয়ে যেতে। গাজায় ইসরায়েলি বিমান হামলায় শীর্ষস্থানীয় ফিলিস্তিনি এক কমান্ডার নিহত। বাংলাদেশে করোনা ভাইরাসের পর্যাপ্ত টিকা না থাকায় দ্বিতীয় ডোজ নিয়ে চিন্তিত সরকার। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা, তাতে শুনবেন ফোন ইন, শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান। আপাতত এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্যে।